নমস্কার সবাইকে, আমি আরজা আর আমার চ্যানেল লেন্স টু এক্সপ্লোরে সবাইকে স্বাগত। কাল বেনারসে আমরা ঘুরে দেখেছিলাম সমস্ত মন্দিরগুলো। আজ যাব সারনাথে। মূল বেনারস শহর থেকে সারনাথের দূরত্ব কিন্তু প্রায় 8 থেকে 10 কিলোমিটার, আর আমি যে হোটেলে ছিলাম সেখান থেকে দূরত্ব ছিল প্রায় 15 কিলোমিটার মতো। আমরা গেছিলাম একটা টোটো বুক করে এবং যাওয়া আসা মিলিয়ে আমাদের 500 টাকা মতো নিয়েছিল। গঙ্গা ও বরুণ নদীর সঙ্গমস্থলে অবস্থিত এই সারনাথের আদি নাম কিন্তু সারাংনাথ, যা তখনকার দিনে হরিণালয় নামেও পরিচিত ছিল। মোক্ষ লাভের পরে শ্রী গৌতম বুদ্ধ তার প্রথম বাণী প্রচার করেন এই সারনাথে এসেই। তাই বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এই সারনাথ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র। এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং ভীষণ সুন্দরভাবে সংরক্ষিত। আর সব থেকে দেখলে যেটা ভালো লাগবে, সারনাথে ঢোকার আগে থেকে প্রায় 2-3 কিলোমিটার রাস্তা জুড়ে রাস্তার দুধারে যে দেওয়াল রয়েছে তাতে কিন্তু করা রয়েছে অপূর্ব দেয়াল গ্রাফিতি বা ওয়াল আর্ট। ওয়াল গ্রাফিতির মাধ্যমে এখানে ফুটিয়ে তোলা হয়েছে গৌতম বুদ্ধের সারা জীবনের নানা কর্মকাণ্ড। রয়েছে এখানে গৌতম বুদ্ধের মোক্ষ লাভের ইতিহাস, রয়েছে ওনার বাণী প্রচারের ইতিহাস। এছাড়াও দেওয়ালে কিন্তু রয়েছে ওনার সমস্ত বাণী খোদাই করা। আমাদের হোটেল থেকে সারনাথ পর্যন্ত টোটো করে পৌঁছতে লেগেছিল প্রায় 45 মিনিট মতো সময়। সারনাথে রয়েছে অনেকগুলো বৌদ্ধ স্তূপা এবং ভারত থাইল্যান্ড যৌথ উদ্যোগে তৈরি একটি বৌদ্ধ বিহার। আমরা প্রথমে ওই বৌদ্ধ বিহারেই কিন্তু গিয়েছিলাম। ভেতরে ঢুকতেই যেটা একটা অসুবিধাজনক জায়গা ছিল সেটা হচ্ছে আপনাকে ছেঁকে ধরবে প্রচুর এখানকার গাইডরা, এবং তারা বিভিন্ন রকম ভাবে বার্গেন করেন এবং পুরো ইতিহাসটা অবশ্যই ওনারা বলেন, কিন্তু আমার মতে এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু ইতিহাস খোদাই করে লেখাও রয়েছে। আপনি একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে যদি পড়ে দেখেন, গাইডের দরকার পড়ার কথা নয়, কিন্তু তবুও আপনি যদি আরও বিশদে বিস্তারিতভাবে জানতে চান আপনি গাইড নিতেই পারেন। গাইডের ফিজ মোটামুটি 100 থেকে 250 বা 300-র মধ্যে ভ্যারি করে। যে যেভাবে বার্গেন করে রাজি করাতে পারছিলেন তিনি সেইভাবেই গাইড কিন্তু ওনাদেরকে নিয়ে যাচ্ছিল। এটা আমার দেখা, আমরা যেহেতু কোনো রকম গাইড নিইনি তাই একদম শিওর হয়ে রেটটা বলা কিন্তু একটু আমার পক্ষে মুশকিল। আপনারা যদি গাইড নেন এসে এখানে কথা বলে নিতে পারেন। প্রথমেই বিরাট বড় ক্যাম্পাস সারনাথের, এবং ডান দিক দিয়ে যখন আমরা হাঁটতে শুরু করলাম প্রথমেই পড়লো একটি বটবৃক্ষের তলায় গৌতম বুদ্ধের মূর্তি। গৌতম বুদ্ধের মোক্ষ লাভের একটি রেপ্লিকা এখানে তৈরি করা হয়েছে। সেটি দেখে আমরা এগিয়ে গেলাম মূল মন্দিরের দিকে। মূল মন্দিরে আপনাকে প্রবেশ করতে হবে বাইরে জুতো খুলে। ভেতরে গিয়ে প্রথমেই চোখে পড়বে বিরাট বড় স্বর্ণালী গৌতম বুদ্ধের মূর্তি। এছাড়াও আশেপাশে রয়েছে আরো ছোট বড় গৌতম বুদ্ধের মূর্তি। মূল মন্দির দর্শন করার শেষে এরপরে আমরা বেরিয়ে পড়লাম বাইরে। পুরো ক্যাম্পাসটা ভীষণ নিট অ্যান্ড ক্লিন। আমরা ঘুরে ঘুরে বেশ খানিকটা দেখে নিলাম। জায়গায় জায়গায় রয়েছে আরো সুন্দর সুন্দর গৌতম বুদ্ধের মূর্তি এবং বৌদ্ধ পৌরাণিক নানা মূর্তি। এরপরে আমরা দেখে নিলাম এখানকার সবচেয়ে মূল আকর্ষণ 80 ফিট উঁচু গৌতম বুদ্ধের স্ট্যাচু। স্যান্ডস্টোন দিয়ে তৈরি করা এই বৌদ্ধ মূর্তি তৈরি করতে লেগেছে কিন্তু প্রায় 14 বছর। 1997 থেকে প্রায় 2011 গিয়ে এই বৌদ্ধ মূর্তিটি শেষ হয়েছে। এখানকার গার্ডেন ছিল ভীষণ সুন্দর, এবং সেদিনকে যেহেতু ওয়েদারও খুব ভালো ছিল আমরা কিন্তু সারাটা দিন খুব ভালো করে এনজয় করেছিলাম। এখানে পাশেই কিন্তু রয়েছে একটা ছোট
কটেজ ইন্ডাস্ট্রির একটা আউটলেট, এবং সেখানে আপনি যে অটো বা টোটো করে আসবেন তারাই আপনাকে নিয়ে যাবে। সেখানে আপনি অবশ্যই ঘুরে দেখতে পারেন যে কিভাবে শাড়ি তৈরি হয়, তার সমস্ত কারিগরি সব কিছু, কিন্তু কিনতে গেলে একটু বোধহয় এক্সপেন্সিভ পড়বে এখানে। আমার সাজেশন কিন্তু এখান থেকে কেনার জন্য থাকবে না। আপনাকে যদি বেনারসি শাড়ি বা বেনারসের অথেন্টিক শাড়ি কিনতেই হয় তাহলে কিন্তু আমি সাজেস্ট করব কিনবেন যে কোনো লোকাল দোকান থেকে। সেখানে আপনি অনেক ভালো শাড়ি সস্তায় পেয়ে যাবেন। এই কটেজ ইন্ডাস্ট্রির এই আউটলেটটা কিন্তু দেখার জন্য বেশ ইনফরমেটিভ। এরপরে গিয়ে দেখে নিলাম এর ঠিক পাশেই অবস্থিত চৌখণ্ডী স্তূপা। এটি নির্মিত হয়েছিল গুপ্ত বংশের আমলে এবং কথিত আছে গৌতম বুদ্ধ সারনাথে আসার পরে যখন ওনার বাণী প্রচার করা শুরু করেন, এই চৌখণ্ডী স্তূপাতে উনি কিন্তু তার বাণী প্রচার করা প্রথম শুরু করেছিলেন এসে। ভিতরের বাগানটা ভীষণ সুন্দর ছিল, একদম সবুজে মোড়া। ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে এরপর আমরা ধরেছিলাম বাড়ি ফেরার পথ। আর হ্যাঁ, ফেরার পথে এক ঝলক দেখে নিয়েছিলাম সেন্ট্রাল ইনস্টিটিউট অফ টিবেটিয়ান স্টাডিজের মূল ভবনটি। ভিতরে যাওয়ার ইচ্ছে থাকলেও এখানে কিন্তু বহিরাগতদের প্রবেশ নিষেধ। একমাত্র এখানে যারা পড়াশুনো করেন তারাই এখানে প্রবেশ করতে পারেন। তাই ফেরত চলে এলাম আমাদের হোটেলে। ফিরতে ওই একই রকম প্রায় সময় লেগেছিল 45 মিনিট মতো। আজকে এটুকুই। কালকে আমরা যাব রামনগর ফোর্টে, শেয়ার করব আপনাদের সঙ্গে রামনগর ফোর্টের পুরোটা।